আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের বিচার ব্যবস্থা, আইনি সচেতনতা এবং সমাজে নারীর ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করলেন বিশিষ্ট মহিলা আইনজীবী ও সমাজকর্মী পম্পা দে ধবল। তাঁর মতে বর্তমানে দেশের আদালতগুলিতে লক্ষ লক্ষ মামলা বছরের পর বছর ধরে বিচারাধীন অবস্থায় পড়ে আছে, যা বিচার প্রার্থীদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাঁর মতে সেগুলি দ্রুত বিচার নিশ্চিত করা এখন সময়ের দাবি। তিনি বলেন, বিচার ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো অত্যন্ত জরুরি। যদিও ডিজিটাল ব্যবস্থার সূচনা হয়েছে, তবুও এখনও অনেক ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির যথাযথ প্রয়োগ হয়নি। তাছাড়া বিচারকের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম হওয়ায় মামলার জট ক্রমশ বেড়েই চলেছে। দেশের আদালতগুলিতে প্রয়োজনীয় সংখ্যক বিচারক নিয়োগ করা হলে বিচার প্রক্রিয়া অনেক দ্রুত হবে এবং সাধারণ মানুষ দ্রুত ন্যায় বিচার পেতে পারবেন। একজন মহিলা আইনজীবী হিসেবে পেশাগত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। তার মতে নারী নির্যাতনের ঘটনার ক্ষেত্রে দ্রুত বিচার পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক সময় দীর্ঘ বিচার প্রক্রিয়ার কারণে ভুক্তভোগীরা ন্যায় বিচার পেতে বিলম্বের শিকার হন। আইন সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতার উপরও জোর দেন এই বিশিষ্ট আইনজীবী। তার মতে সমাজের প্রতিটি মানুষেরই মৌলিক আইনি জ্ঞান থাকা উচিত। তাই ছোটবেলা থেকেই পাঠ্যপুস্তক ও শিক্ষার সিলেবাসে আইনের মৌলিক বিষয় অন্তর্ভুক্ত করা দরকার। উল্লেখ্য, হাইকোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবনে দুবার সেরা সম্মানে ভূষিত হয়েছেন পম্পা দে ধবল। তিনি মনে করেন, আইনজীবী পেশা অত্যন্ত সম্মানজনক একটি জীবিকা। নারীরাও সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং তাঁদের অবদানই সমাজ আরও সমৃদ্ধ হচ্ছে। নারী দিবসের প্রেক্ষাপটে তাঁর বার্তা, নারীরা শুধু নিজেদের অধিকার প্রতিষ্ঠা করছেন না, সমাজকেও বিভিন্ন পরিষেবা ও দায়িত্বের মাধ্যমে পূর্ণতা দিচ্ছেন। তাই সমাজের সর্বস্তরে নারীর সম্মান ও সুযোগ নিশ্চিত করাই আগামী দিনের প্রধান লক্ষ্য হওয়া উচিত। দেশের বিভিন্ন আদালত, বিশেষ করে হাইকোর্টে লক্ষ লক্ষ মামলা বিচারাধীন অবস্থায় আছে। সাধারণ মানুষের ক্ষেত্রে দ্রুত যাতে ন্যায় পেতে পারে, এই যে এত যে দীর্ঘসূত্রতা হচ্ছে, এটা কমানোর জন্য পরিকাঠামোগত কোনো সংস্কার করা উচিত বলে আপনি মনে করেন? নিশ্চয়ই করা উচিত। অনেক রকমের পদ্ধতি অবলম্বন করা উচিত, কারণ বিচার ব্যবস্থায় স্বাধীনতার পর থেকে যা হয়ে আসছে তার বিশাল কিছু পরিবর্তন কিন্তু এখনো পর্যন্ত হয়নি। যদিও আমরা ডিজিটালাইজড অনেক হয়েছি বটে, কিন্তু মামলা মোকদ্দমা দ্রুত নিষ্পত্তি হওয়ার পিছনে আমাদের যে পদক্ষেপগুলো আইন বা বিচার ব্যবস্থা নেওয়া উচিত, সেগুলো কিন্তু সেভাবে এখনো পর্যন্ত নেওয়া হয়ে ওঠেনি। কাজেই অনেক দ্রুততার সঙ্গে বিচার ব্যবস্থা এগিয়ে নিয়ে যাওয়ার বা দ্রুত গতিতে মামলা মোকদ্দমা নিষ্পত্তি করার অনেক কিছু পদক্ষেপ আমাদের নেওয়া দরকার, যেগুলোর প্রয়োজন এখন হয়ে পড়েছে। কারণ এখন একটা মামলা আমি যদি আমার কোনো রকম কোনো অসুবিধার জন্য কোনো একটা মামলা ফাইল করি, যে অসুবিধাটা এখন এই মুহূর্তে আমার হয়েছে, সেই সুবিধাটা যদি আমি 15 বছর পরে পাই, সেটা কিন্তু সেই অসুবিধার জায়গায় তখন আমি দাঁড়িয়ে নাও থাকতে পারি। কাজে অসুবিধাটা যে মুহূর্তে তৈরি হচ্ছে, অসুবিধাটা সেই মুহূর্তেই সুবিধা পাওয়ার জায়গায় আসা উচিত। আচ্ছা, এই আমি তো বললেন ডিজিটালাইজেশন যেটা হয়েছে, তো ডিজিটালাইজেশন হওয়ার পরেতে ই ফাইলিং এগুলো যেগুলো হয়েছে, কিন্তু বিচার পাওয়ার ক্ষেত্রে এটা কতটা সহজ হয়েছে, বা এখানে কি এখন যে এআই শুরু হয়েছে, এটা কি কাজে লাগানো কি শুরু হয়েছে নাকি? না, এখনও এআই এর কাজে লাগানো শুরু হয়নি। আমাদের যেটা ডিজিটালাইজেশন হওয়ার পরে যেটা হয়েছে, এইটুকু হয়েছে যে আমরা ভিডিও কনফারেন্সে মামলা মোকদ্দমাগুলো নিজেরা দূর থেকে মামলা মোকদ্দমাগুলো অ্যালাউ করতে পারছি, মামলা মোকদ্দমাগুলো করতে পারছি। যে সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে আইনজীবীদের হয়েছে, বাট বাকি দেখে সেরকম সুবিধা কিছু বলা যাবে না এখনই। আর যেটা হয়েছে, আমরা যেগুলো সমস্ত মামলা করছি সেগুলো আমাদের বিচার প্রার্থীরা দেখতে পাচ্ছে, বা যে মামলাগুলোতে আমরা ডকুমেন্ট জমা করছি সেগুলো যারা বিচার প্রার্থী তারা সমস্ত জায়গায় পেয়ে যাচ্ছে, বা ডকুমেন্ট যেগুলো আমরা অর্ডারগুলো আপলোড হয়ে যাচ্ছে অনেক তাড়াতাড়ি আমরা হাতের মধ্যে পেয়ে যাচ্ছি। এটুকু হয়েছে, কিন্তু বিচার ব্যবস্থার যে দ্রুততার সঙ্গে করা উচিত সে জায়গাটা এখনও আসেনি। শুধু কি এই মাত্র যেটা বললেন এই জিনিসগুলো উন্নয়ন করা দরকার, এছাড়াও কি ধরুন যারা বিচারক তাদেরও কি মনে হয় যে তাদের সংখ্যাটা বৃদ্ধি করলে ভালো? অবশ্যই, আমাদের তো বিচারকের সংখ্যা যথেষ্ট কম। হাইকোর্টেই যেখানে 76 কোর্ট রুম আছে, 76 জন বিচারকের ভ্যাকেন্সি আছে, সেখানে 76 জন বিচারকের দরকার, সেখানে 50% বিচারক দিয়ে আমাদের কাজ চলছে। বাকি অন্যান্য কোর্টেই যেগুলো সমস্ত লোয়ার কোর্টে, সেখানেও বিচারকের সংখ্যা যথেষ্ট কম।
সেখানে অনেকেই কম, কাজেই বিচার ব্যবস্থা তো দ্রুত গতিতে পাওয়া সম্ভবই নয়। একটা কোর্টের মামলা অন্য কোর্টে চার্জের কোর্ট সেটা নিতেই চাইবে না বা নিতে পারবে না, তার সেই ক্যাপাবিলিটির জায়গাটাতেও সব সময় থাকছে না। কাজেই বিচারকদের সংখ্যা তো যথেষ্ট কম, যেটা অনেক বেশি বাড়ানো দরকার। আপনি তো একজন মহিলা আইনজীবী, তো একজন মহিলা আইনজীবী হিসাবে হাইকোর্টে কাজ করতে গিয়ে আপনাকে কোনো রকম বিশেষ সামাজিক বা পেশাগত চ্যালেঞ্জের সম্মুখীন আপনি কি হ্যাঁ, সেটা সবসময় মহিলাদের ক্ষেত্রে তো আলাদাগত একটা পেশাগত চ্যালেঞ্জ তো সবসময়ই থাকে। কারণ আমরা যেমন পেশার দিক থেকে আমরা আইনজীবী, সেখানটায় আমাদের 24 ঘন্টা অনলাইন মানে ওই অ্যাম্বুলেন্স পরিষেবার মতো থাকতে হয়, সেখানে তো আমাদের আবার পারিবারিক ব্যাপারটাও সবসময় থাকে। কাজেই মহিলাদের মহিলা আইনজীবী যথেষ্ট চ্যালেঞ্জিং প্রফেশন। নারীর সুরক্ষা সংক্রান্ত আইনগুলোর ক্ষেত্রে আমাদের দেশে যথেষ্ট শক্তিশালী হলেও সামাজিক বাস্তবতার ক্ষেত্রে বা তার প্রয়োগ এটা কতটা সফল বলে আপনি মনে করেন? সফলতা আগের থেকে অনেকটাই বেশি, অনেক কিছুই আমরা সুরাহা অনেক দ্রুততার সঙ্গে পাচ্ছি, কিন্তু সম্পূর্ণ 100% আমরা সাকসেসফুল সেটা বলতে পারবো না। সেটার জন্য অনেক দ্রুততার দরকার আছে, অনেক বেশি ইনিশিয়েটিভ, অনেক বেশি সময় কমিয়ে, অনেক বেশি বিচার ব্যবস্থাটাকে আরও স্ট্রংলি হ্যান্ডেল করে বিচার ব্যবস্থাটা অনেক তাড়াতাড়ি পাওয়ার জন্য। একজন মহিলার ক্ষেত্রে একটা নির্যাতন হলো আজকে, সে বিচার পাচ্ছে 6 মাস পরে, ওই 6 মাস পরেও বিচার ব্যবস্থাটা পাওয়াটাও তার পক্ষে কাম্য নয়, সেটা যাতে একদম 30 দিন। বিচার বিভাগ এবং শাসন বিভাগ এই দুটো যে স্তম্ভ আছে এর মধ্যে ভারসাম্য রাখা কতটা উচিত বলে মনে হয়? একদম উচিত। ভারসাম্য রেখে বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা দুটোকেই, কারণ বিচার ব্যবস্থা বিচার করবে, শাসন ব্যবস্থা সেটা ইমপ্লিমেন্টেশন করবে। কাজে ইমপ্লিমেন্টেশনটা হওয়াটা তো আরও জরুরি। বিচার ব্যবস্থাতে একটা সমস্যায় বিচার হয়ে গেল, কিন্তু শাসন ব্যবস্থাতে সেটা ইমপ্লিমেন্টেশন হলো না, তার তো কোনো ফ্রুটফুল রেজাল্ট পেলো না। দুটোকে একসাথে অঙ্গাঙ্গিভাবে কাজ করতে হবে। আচ্ছা, সাম্প্রতিক সময় বিভিন্ন সময় দেখা যায় বাক স্বাধীনতা, নাগরিকদের মৌলিক অধিকার, এই নিয়ে আমরা অনেক সময় কথা বলি। তো এগুলো রক্ষার ক্ষেত্রে হাইকোর্টের ভূমিকা নিয়ে আপনার মতামত কি আছে? হাইকোর্টের ভূমিকা বলতে, হাইকোর্টে কোনো সমস্যা বা কোনো মামলা এলে তখন হাইকোর্ট সেটার বিচার ব্যবস্থা করবে। তার আগে হাইকোর্টের ওখানে ভূমিকা তো তেমন কিছু নেই। মামলা মোকদ্দমা হলে নিশ্চয়ই হাইকোর্ট সেটা ইন্টারফেয়ার করে, হাইকোর্ট সেখানে যতটা তার আইন মোতাবেক কাজ করা উচিত সেটা করে নিশ্চয়ই। বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে করে আদালতের স্বাধীনতা কতটা সুরক্ষিত বলে আপনি মনে করেন? আদালত তো সবসময় সুরক্ষিত আছে, আদালত তো নিজের মত অনুযায়ীই চলছে। আদালত এমন সময় হয়নি যে আদালত তার বিচার এখনকার শাসন ব্যবস্থার ওপরে প্রভাবিত হয়ে পড়েছে, এরকমটা আমি দেখিনি বা আমার মনে হয় না। রাজনৈতিক মামলা, আমরা তো সেসব মামলা তো লড়েন, তো রাজনৈতিক মামলার ক্ষেত্রে আইনজীবীদের উপর বিশেষ কোনো চাপ বা প্রভাব থাকে বলে আপনার সেরকম কোনো অভিজ্ঞতা আছে? আমার কাছে, আমি 24 বছরের প্রফেশনে, 24 বছর আমি আইনজীবী হিসেবে হাইকোর্টে আছি, আমার কাছে সেরকম কোনো আমি সম্মুখীন হইনি। আমি ইন্ডিপেন্ডেন্টলি আমার মামলা করতে সমর্থ হয়েছি এবং তার অর্ডার যা পেয়েছি সেটা ইমপ্লিমেন্টেশন হয়েছে। পরবর্তীকালে হয়তো কোনো সময় কন্টেম্পট ফাইল করতে হয়েছে বা না হয়েছে, কিন্তু তার ইনফ্লুয়েন্স কোনো রকমভাবে আমার উপরে পড়েনি এখনো পর্যন্ত, এটা আমি বলতে পারছি না। আচ্ছা, হাইকোর্টে যে বলছেন অসংখ্য মামলা যেখানে পেন্ডিং আছে, এর মূলত মানে কোন মামলাগুলো আস্তে আস্তে বাড়ছে বা কোনগুলো বেশি পেন্ডিং হচ্ছে, কোন বিষয়গুলো একটু বলেন, কোন বিষয়ের মামলা? এখন ধরুন, এখন যে সমস্ত মামলা বেশি আছে সেগুলোর মধ্যে হচ্ছে পুলিশের নিষ্ক্রিয়তা মামলা এখন কিন্তু প্রচুর, এটা প্রচুর পরিমাণে বেড়েছে হাইকোর্টে পুলিশি নিষ্ক্রিয়তার মামলা, এবং বিভিন্ন রকম পৌরসভা বা পঞ্চায়েতের বিভিন্ন গাফিলতি অবহেলা এর মামলা তো আছে। সাথে সাথে এখন চাকরি সংক্রান্ত মামলাটার সংখ্যাটা অনেকটাই বেশি, পুলিশি নিষ্ক্রিয়তার মামলা সবসময় বেশি। আচ্ছা, একটা জিনিস জানবো, সেটা হচ্ছে আইন জানা সাধারণ মানুষের পক্ষে এটা কতটা জরুরি বলে মনে করেন? মানে আইনের ভাষায় কিরকম কোথাও বলা যায় যে আমি আইন জানি না, না জেনে এটা করে ফেলি? আইন জানি না এ কথার কোনো মূল্যই নেই। আইন জানাটা সাধারণ মানুষের খুব জরুরি। যদি আইন না জানে তাহলে সে এখন বর্তমান সমাজের পরিস্থিতিতে সে মোকাবিলাই করতে পারবে না। কারণ এখন বিভিন্নভাবে সাধারণ মানুষকে অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে পড়ছে আইন জানাটা। কাজে আইন জানা প্রত্যেকটা মানুষের জরুরি, এবং আমার মনে হয় যে আইনের একটা মানে পাঠ্যপুস্তক একটা ফ্রম দ্য ভেরি বিগিনিংই থাকা উচিত, যে সাথে সাথে আইনের বেসিক জিনিসগুলো অন্তত প্রত্যেকটা মানুষ যাতে জানে। হ্যাঁ, আমরা উচ্চ মাধ্যমিক, একদম উচ্চ মাধ্যমিকে যেমন আমি যদি মনে করি উচ্চ মাধ্যমিকে আমার সাবজেক্ট আইন নিতে পারি, কিন্তু আমার মনে হয়
একদম ছোটোবেলা থেকে আইনের কিছু বেসিক জিনিস প্রত্যেকটা মানুষের জানা উচিত। আচ্ছা, একবারে বেসিক যে জিনিসগুলো থাকে, হঠাৎ করে কিছু সমস্যা হলো, অভিযোগ হলো, তো সেক্ষেত্রে ধরুন থানাতে এফআইআর বা একটা জিডি করতে হয়, তো একটু এই জিনিসটা একটু আমাদেরকে ক্লিয়ার করে বলবেন, জিডি আর এফআইআর মধ্যে তফাৎটা কি? আমরা প্রথমেই কোনো সমস্যা হলে থানাতেই সবাই ছুটে যায়, থানাতে একটা লিখিত অভিযোগ করা হয়, লিখিত অভিযোগটা নেওয়ার পরে এফআইআর হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এফআইআর জিডি প্রথমে লিখিত অভিযোগ পাওয়ার পরে পুলিশ প্রিলিমিনারি এনকোয়ারি করার পরে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট সাবমিট হয় এবং ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট অনুযায়ী পুলিশ তার নিজস্ব কেস শুরু করে একটি বিশিষ্ট ধারায় এবং বিশিষ্ট আইনে, সে নির্দিষ্ট আইনে সে কেস শুরু করে। আর যদি পুলিশ সেই লিখিত অভিযোগ না নিতে চায়, অনেক সময়ই হয় কোনো মানুষ গেছে লিখিত অভিযোগ নিচ্ছে না, লিখিত অভিযোগ সে নিতে রিফিউজ করছে, তখন তার কাছে সঙ্গে সঙ্গে উপায় হচ্ছে সে থ্রু স্পিড পোস্ট বা ডাকযোগে বা কুরিয়ারের সঙ্গে সঙ্গে যেন লিখিত অভিযোগটা সে কনসার্ন অফিসার ইনচার্জের কাছে পাঠিয়ে দেয়। সেটাও কিন্তু আমাদের লিখিত অভিযোগ এফআইআর হিসেবে ট্রিট করতে বাধ্য পুলিশ। আচ্ছা, কোনো ক্ষেত্রে কারো যদি কোনো ভিকটিমের মনে হয় যে পুলিশ এনকোয়ারি রিপোর্ট বা পুলিশের তরফ থেকে যে রিপোর্ট, সেই রিপোর্টটা সঠিক হয়নি, সেক্ষেত্রে সে কীভাবে বিচার পাবে? সেটা ও যে রিপোর্টটা দিল সেই রিপোর্টটাকে সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ করার তার প্রভিশন আছে, আইনে প্রভিশন আছে, সে সেই অনুযায়ী সঙ্গে সঙ্গে আইনের দ্বারস্থ হতে পারে। তার যদি রিপোর্টটা না পছন্দ না হয়, কোনো ভিকটিমের যদি রিপোর্টটা না পছন্দ হয়, সঙ্গে সঙ্গে সে আইনে দ্বারস্থ হতে পারে, সঙ্গে সঙ্গে তার প্রভিশন আছে। আচ্ছা, যেভাবে এখন রাজনৈতিক পরিস্থিতি চলছে বা সমাজ ব্যবস্থা যেভাবে চলছে, সাধারণ মানুষ যাতে আইন থেকে দূরে থাকতে পারে বা এই আইনি জটিলতা থেকে দূরে থাকতে পারে, সেই বিষয়ে কি বার্তা দেবেন একটু যদি বলেন? এখন রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সে সাধারণ মানুষের পক্ষে কি দূরে সরে থাকাটা খুব সম্ভব? তারা তো জড়িয়েই পড়ে কোনো না কোনো ব্যাপারে। কাজে আমার মনে হয় জড়িয়ে পড়ে নিজে আলাদা না থেকে আইনটাকে তাদের জানাটা বিশেষ জরুরি। তারা প্রত্যেকটি জিনিসের প্রতিটি পদক্ষেপের আইনি সুরক্ষা কি হতে পারে সেটা তারা যেন জেনে নেয়। আচ্ছা, আমরা শুনেছি আপনি হাইকোর্টে দুবার বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন, এই বিষয়টা একটু আমাদের যদি বলেন। আমি পেয়েছি আমাদের মহিলাদের, আমাদের আন্তর্জাতিক নারী দিবসে আমাদের মহিলাদের মধ্যে থেকে আইনজীবীদের পুরস্কৃত করা হয়েছে, তার মধ্যে থেকে দুবার পেয়েছি। এবারেও আমাকে ইনভাইট করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সেই প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়নি, তাতে ইনভাইট আমাকে অলরেডি করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এই যে আপনি মামলা মোকদ্দমা যে সমস্ত করছেন, যা লড়াই যেভাবে করছেন আইনজীবী হিসাবে, তো বিশেষ করে হাইকোর্টে প্র্যাকটিস করতে গিয়ে সব থেকে কোন সাবজেক্টের ওপর বেশি আপনি অনুপ্রাণিত হয়েছেন? আমার যেটা সবচেয়ে অনুপ্রেরিত বলতে, আমাদের হাইকোর্টে মামলা মানে তো যে কোনো সরকারি অবহেলা, সরকারি যেটা 226-এর মামলা অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটাই হাইকোর্টে বেশি মামলা হয়। তো হাইকোর্টে যে কোনো মামলাই কোনো না কোনো সরকারি পদক্ষেপের এগেনস্টে বিরুদ্ধে, কাজেই সেই মামলাগুলো প্রত্যেকটা মামলাই আমার কাছে খুবই চ্যালেঞ্জিং। প্রত্যেকটা মামলাই আমার সরকারকে হারানো বা কনসার্ন অথরিটিকে হারানো বা আমার নিজের ক্লায়েন্টকে জয় করে দেওয়ার একটা ভীষণ চ্যালেঞ্জিং ব্যাপার আমার প্রত্যেকটা মামলার মধ্যেই থাকে। এবং মামলা জিতলে আমার ক্লায়েন্ট যেমন আনন্দিত হয়, আমি সমপরিমাণ আনন্দিত হতে পারি আর কি, যে কোনো মামলা জিতে। আচ্ছা, সেটা হচ্ছে নতুন প্রজন্মের যারা আইনকে পেশা হিসাবে নিতে চাইছে বা বিশেষ করে মহিলারা, তাদের উদ্দেশ্যে কি বলবেন? এখন তো একমাত্র আমার মনে হয় একমাত্র বেশি সম্মানজনক প্রফেশন আইনজীবী। কাজেই যে কোনো মহিলাকে আমি সবসময়ই বলবো আইনজীবী হিসেবে প্রফেশনকে বেছে নেওয়া। কাজেই আইনজীবীদের সম্মান একটা অন্য জায়গায়, যে কোনো প্রফেশনের যে কোনো মানুষের থেকে আইনজীবীদের একটা আলাদা আইডেন্টিটি আছে। কাজেই যে কোনো মহিলাকে আমি সবসময়ই বলবো প্রফেশন হিসেবে আইনজীবী হিসেবে তুলে নেওয়া। এবং শেষ প্রশ্ন করবো, বা আমাদের দর্শকদেরকে একটু বলবেন, যারা কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, আপনি কোথায় কোথায় অ্যাভেলেবেল থাকেন সেটা একটু যদি বলেন। আমি হাইকোর্টে বার অ্যাসোসিয়েশন রুম নাম্বার 2-এ বসি। সোম থেকে শুক্রবার একদম 10টা থেকে 5:30 পর্যন্ত প্রতিদিন অ্যাভেলেবেল। আদারওয়াইজ আমার নিজস্ব চেম্বার মহেশতলা, আর একটা চেম্বারে আমি আমার কামারপুকুরে আছে। আমি প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার কামারপুকুর এবং বিষ্ণুপুর কোর্টে অ্যাভেলেবেল। আমার কন্ট্যাক্ট নাম্বার একটা 8981147215, আর একটা নাম্বার 9433366269। ম্যাডাম, আপনার নাম পরিচয়? আমার নাম পম্পা দে ধবল, অ্যাডভোকেট,
হাইকোর্ট, ক্যালকাটা। বার অ্যাসোসিয়েশন, রুম নাম্বার 2। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।